সবাইকে আবারও আমার আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা নতুন কবিতা পড়ব। কবিতাটার নাম অটাম, যেটা ক্লাস 9 এর সিলেবাসে আছে। আমাদের WBBSC যে সরকারি স্কুলগুলোতে আমরা দেখব, সেখানে ক্লাস 9 এর একটা দারুণ অসাধারণ একটা নেচার পোয়েট আমরা বলতে পারি, নেচার পোয়েম, ন্যাচারাল মানে নেচার রিলেটিং একটা কবিতা আমরা আজকে পড়তে চলেছি। তো সমস্ত ছাত্রছাত্রীদেরকে আবারও জানাচ্ছি আমার এই ক্লাসে মানে ওয়েলকাম জানাচ্ছি, এবং তোমাদের জন্য আজকে আমার এই কবিতা অসাধারণ একটা কবিতা। তো প্রথমে আমরা একটু কবি সম্পর্কে কিছু জেনে নিই। আমরা দেখেছি, বইতে অলরেডি পড়েছি যে জন ক্লেয়ার হচ্ছে আমাদের এই কবির নাম অটাম কবিতার। তো আমরা একটু দেখে নিই যে কবি সম্পর্কে আমরা দু চার কথা একটু জেনে নেব। যে কবি, দেখো, কবি হচ্ছে 1793 সালের 13 জুলাই, 1793 সালের 13 জুলাই তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? হেল্পস্টন বলে একটা জায়গা। দেখো, হেল্পস্টন, নর্দাম্পটনশায়ার, ইংল্যান্ডের নর্দাম্পটনশায়ারের হেল্পস্টন বলে একটা জায়গা। সেই হেল্পস্টন, এটা একটা সম্পূর্ণ একটা গ্রাম আর কি, একটা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এবং 1864 সালের 20 মে 70 বছর যখন বয়স ছিল, তখন কিন্তু আমাদের এই কবি মারা যান। তো আমরা কবির বাবা মা সম্পর্কে খুব বেশি কিছু আমি আজকে আর বলছি না। সংক্ষেপে একটু শুধু এটুকুই বলে রাখবো যে কবির বাবা একজন ফার্ম লেবারার ছিল। ফার্ম লেবারার, চাষের জমিতে উনি লেবারের কাজ করতেন। সেরকম একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তো দেখো, নর্দাম্পটনশায়ার, ইংল্যান্ডের এই যে জায়গাটা, এই কবিও কিন্তু ভীষণভাবে সেই মাটির সঙ্গে তার একটা যোগাযোগ ছিল। অর্থাৎ সেই, যেহেতু তার বাবা লেবারার ছিল এবং যেহেতু গ্রামে বসবাস করতো, সেই জন্য কিন্তু তাকে কি বলে ডাকা হতো? নর্দাম্পটনশায়ার পিজেন্ট পোয়েট বলে কিন্তু তাকে ডাকা হতো। এরপর আমরা তার জীবনের ধাপগুলো যত এগিয়ে যাবে, ততই আমরা দেখতে পাবো যে একটা সময় 1820 সাল নাগাদ, 16ই মার্চে উনি মার্থা টার্নার নামে একজনকে বিয়ে করেছিলেন, যে একটা মিল্কমেড ছিল। আমরা সবাই জানি মিল্কমেড মানে কি? গোয়ালিনী, তাই তো? তার স্ত্রী কিন্তু একজন গোয়ালিনী ছিলেন, যাকে সে ভালোবেসে প্যাটি বলে ডাকতো। কিন্তু এর ডাক নাম ছিল প্যাটি। ঠিক আছে, যাই হোক, তাদের কিন্তু 7 জন ছেলে মেয়ে ছিল। 7 জন, 7 চিলড্রেন ছিল তাদের। অত্যন্ত আর্থিক কষ্টেই তার জীবন অতিবাহিত হয়েছিল। এরপরে আমরা দেখবো যে 1835 সাল থেকে তার মেন্টাল হেলথ ডিটোরিয়েট হতে শুরু করে, অর্থাৎ একটু মানসিক যে স্বাস্থ্যটা, সেটা কিন্তু তার আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। এরপর আমরা দেখবো যে তার স্ত্রী এত অর্থ কষ্টের মধ্যে যখন তার হাজব্যান্ডের এই কন্ডিশন হচ্ছে, আস্তে আস্তে তার স্ত্রী কিন্তু তার হাজব্যান্ডের প্রতি একটু বিরক্ত বলতে পারো, বা একটু অসুবিধাই ছিল তার। তাও কি করলেন? মেন্টাল হেলথ যখন খারাপ হতে শুরু করলো, তখন কিন্তু তাকে অ্যাসাইলামে দিয়ে এসেছিল। হ্যাঁ, সেই অ্যাসাইলামে কত সাল থেকে ছিল? 1837 সাল থেকে 1841 সাল পর্যন্ত ছিল। কিন্তু এই 1841 সালে আমরা দেখবো যে সেখান থেকে সে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর, যাই হোক, তার স্ত্রী কিন্তু পরবর্তীতে আরো একটা অ্যাসাইলামে দিয়ে এসেছিল, যে অ্যাসাইলামে থাকাকালীন, পরবর্তীতে আরেকটা অ্যাসাইলামে ছিল, যে অ্যাসাইলামে থাকাকালীন তার পরিচয় ছিল থমাস অক্টাভিয়াস পেরিচার্ড বলে একজন ভদ্রলোকের সাথে, যিনি তাকে উৎসাহ দিয়েছিলেন আবারও কবিতা লিখতে। এই যে মেন্টাল হেলথ ডিটোরিয়েট হওয়ার আগে কিন্তু উনি অনেক কবিতা লিখেছেন, বেশিরভাগই সব গ্রাম্য কবিতা, গ্রাম সম্পর্কে লেখা, প্রকৃতি সম্পর্কে লেখা। তো যখন থমাস অক্টাভিয়াস পেরিচার্ড তাকে উৎসাহিত করেছিল কবিতা লিখতে, তখন তার জীবনের একটা সেরা কবিতা সে লিখেছিল, যে কবিতার নাম
আই অ্যাম, আই অ্যাম, সে কবিতার নাম ছিল আই অ্যাম। এটা একটা বিখ্যাত কবিতা ছিল। যাই হোক, এই মোটামুটি ছিল সংক্ষিপ্ত একটা বিবরণ আমাদের জন ক্লেয়ার সম্পর্কে। আপাতত কিছু আর জানার দরকার নেই, আমরা এবার সরাসরি একটু কবিতায় চলে যাব। আমরা একটু দেখে নিই আমাদের অটাম কবিতার মেন যে বিষয়বস্তু থিম। আমরা যদি কবিতার মেন বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমরা দেখবো সেটা হচ্ছে the poet expresses his deep love on nature in this poem. কবিতায় কিন্তু কবি তার যে প্রকৃতির প্রতি তার যে ভালোবাসা, হুম, প্রকৃতির প্রতি তার যেটা একটা গভীর টান ছিল, সেই টানটা কিন্তু উনি এক্সপ্রেস করেছেন। আমরা দেখবো যে অটাম সিজনটাকে উনি এক্সেন্স করেছেন বাই ডেসক্রাইবিং ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ নেচার। হ্যাঁ, প্রকৃতির বিভিন্ন যে অ্যাসপেক্ট গুলো আছে, প্রকৃতির যে বিভিন্ন অবজেক্টস গুলো আছে, সেগুলো খুব সুন্দর করে অটাম কবিতায় তিনি কি করেছে, বর্ণনা করেছে, ডেসক্রাইব করেছে, বিউটিফুলি উনি কিন্তু এটাকে তুলে ধরেছে। সেটা নিয়ে আমরা একটু দেখে নেব। আমরা এবার একটু দেখে নিই লাইন বাই লাইন কবিতার অর্থগুলো। প্রথমে আমাদের যে কবি স্পিকার, দ্য স্পিকার পোয়েট কি বলছে, আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেকস দ্য কেজমেন্ট অল ডে। প্রথমে কবি এখানে বলছে ফিটফুল। আমাদের এই শব্দের অর্থটা একটু জেনে নেব। ফিটফুল মানে হচ্ছে গোয়িং অফ অ্যান্ড ইরেগুলারলি। হ্যাঁ, এই গোয়িং অফ করছে, রেগুলারলি নয়, ইরেগুলারলি কিছু একটা জিনিস যেটা কিনা প্রবাহিত হচ্ছে। আর গাস্ট মানে যেটাকে বাংলায় আমরা দমকা বাতাস বলতে পারি, দমকা বাতাস। সেই বাতাস অনিয়মিত প্রবাহিত হওয়া, সেই যে দমকা বাতাস, দমকা বাতাস গুলো দেখো নিয়মিত হয় না। হঠাৎ তোমার একটা দরজা বা জানালা খোলা আছে, হঠাৎ করে একটা বাতাস হুট মানে হঠাৎ করে এসে আঘাত করবে জানলায়, জানলাটা একটা দমকাটা আকস্মাত একটা আওয়াজ হলো, হ্যাঁ, সেটাই হচ্ছে, আবার থেমে গেল, আবার 2 মিনিট 5 মিনিট 7 মিনিট পর আবার আসলো একটা। এই যে ইরেগুলারলি প্রবাহিত হওয়া এই যে বাতাস, দ্য ফিটফুল গাস্ট কি করে, দ্যাট শেকস দ্য কেজমেন্ট অল ডে। সারাদিন ধরে কেজমেন্টটা দেখো, এখানে কেজমেন্ট বলে একটা শব্দ আছে, কেজমেন্টটাকে সারাদিন ধরে নাড়িয়ে চলেছে, শেক্স করছে। হ্যাঁ, এই কেজমেন্ট মানে কি আমরা এটা জানি, এটা হচ্ছে একটা উইন্ডো, তাই না, দ্যাট ওপেন্স লাইক এ ডোর। এটা একটা জানালা আর কি, বড় জানালা, যেটা কিনা দরজার মতন করে। আচ্ছা, আমরা আমাদের বাড়িতে ইদানিং আমরা যে দরজাগুলো দেখি, দুপাশে অনেক সময় কিছু দরজার দুপাশে কি থাকে, পাল্লা থাকে, তাই না? আবার কিছু কিছু দরজার একটা সাইডে যে পাল্লা থাকে। আমাদের এখানে কেজমেন্ট বলতে ঠিক দরজার মতন করে, অর্থাৎ এক পাশের টাকেই কবি এখানে প্রেফার করে বলতে চাইছেন যে একটা সাইডে যে দরজাটা আরেকটা সাইডে আটকানো হয়, ঠিক সেরকম কোনো বড় জানালা যেটা কিনা সারাদিন ধরে সেই গাস্ট কি করছে, শেক্স করে চলেছে। আমি এখানে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে কবিতাটা যখন পড়বে বা বোঝার চেষ্টা করবে, তখন কিন্তু সবসময় একটা ইমেজ ক্রিয়েট করার চেষ্টা করবে। কবি কিন্তু এখানে এই কবিতায় খুব সুন্দর করে ইমেজ ক্রিয়েট করেছেন, কিন্তু একটা দারুণ সুন্দর করে। দেখো তারপরে কি বলছে, অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। এই যে টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, এখানে কবি একটু পরিবর্তনের কথা বলছে। আমরা কিন্তু অটাম নিয়ে পড়ছি, অটাম, তাই তো? আমরা সবাই জানি অটামের পরে কি আসে, উইন্টার আসে, তাই তো? তো এখানে দেখো একটা এলম ট্রির কথা বলা আছে। এটা একটা বড় একটা গাছ এক ধরনের, এলম গাছ। এই গাছের একটা বৈশিষ্ট্য আছে, সেটা কি, ইন উইন্টার ইট ফেডস অ্যাওয়ে অল ইটস লিভস। এর সমস্ত পাতাগুলো ঝরিয়ে ফেলে। কখন ঝরিয়ে ফেলে? শীতকালে। এখানে দেখো কবিতা কিন্তু অটাম, কিন্তু অটাম শেষের দিকে চলে এসছে, অর্থাৎ শীত যেন আগমন হতে চলেছে।
সেরকম একটা জায়গা, সেরকম একটা কন্ডিশনের ছবি কিন্তু এখানে কবি তুলে ধরেছে, যে সেই মসি, সেই গাছে আবার মসি হয়ে আছে। মসি হচ্ছে ওই শ্যাওলা যেটা, হ্যাঁ শ্যাওলা আবৃত সেই এলম গাছের সেই ফেডেড লিভস, যে পাতাগুলো ফেড হয়ে গেছে, সেই পাতাগুলোকে সে কি করছে, উড়িয়ে নিয়ে যাচ্ছে। কে উড়িয়ে নিয়ে যাচ্ছে? গাছ, তাই তো? কিভাবে দেখো ফেলছে, কি দারুণ সুন্দর করে একটা কবি ছবি তুলে ধরেছেন এখানে। টুইলিং দেম, দেম মানে এখানে সেই ফেডেড লিভস, ফেডেড লিভস গুলোকে টুইলিং করতে করতে, ঘোরাতে ঘোরাতে, কিসের পাশ দিয়ে? বাই, বাই মানে এখানে পাশ দিয়ে, হ্যাঁ বিসাইড, বাই দা উইন্ডো প্যান, যে জানালার কথা বলছে, যে জানালার কেজমেন্টকে সারাদিন ধরে শেক করে চলেছে, সেই কেজমেন্ট, সেই কেজমেন্টের ওখানে আবার বলছে কোথায় একটা প্যান লাগানো আছে। সেই তাহলে আমরা হয়তো যে যে জানালার যে ইয়েটা মানে কপারটা যেটা মানে খুলছে আটকাচ্ছে লাগাচ্ছে, ওখানে হয়তো বা প্যান লাগানো। প্যান মানে হচ্ছে কি, গ্লাস, গ্লাস মানে কাঁচ, কাঁচের কিছু একটা লাগানো আছে, প্যান আছে। ঠিক তার পাশ দিয়ে সেগুলো টুইলিং করছে উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন। দেখো এখানে কবি একটু এক্সারেশন করেছেন, হাইপারবোল বলে এটাকে, যাই হোক এখানে বলছে উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন, পাশে রাস্তা তো, লেন আছে একটা, সেই রাস্তায় সমস্ত পাতাগুলো খুব সুন্দর করে পড়ছে। জাস্ট ইমাজিন করো যে আমরা দেখবে আমাদের এদিকে যে খিরিস গাছগুলো আছে, সেই খিরিস গাছের যে ছোট 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 পাতাগুলো যখন সেই কোন একটা নির্দিষ্ট সময় সেটা যখন তার টোটাল পাতাটাকে ঝরিয়ে ফেলে, সে পাতাটা যখন পড়তে থাকে, পাতাগুলো যখন হালকা বাতাস হয় জোর করে নিচে পড়তে থাকে, সেটা কিন্তু একটা অসাধারণ একটা সুন্দর ছবি। সেই ছবিটাই কিন্তু কবি এখানে খুব সুন্দর করে তুলে ধরেছিলেন। এখানে সবাইকে আরেকটা জিনিস একটু জানাবো, সেটা হচ্ছে আমি আগেই বললাম যে এই লাইনে উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন, এই যে এখানে হাইপারবোল ইউজ করেছেন কিন্তু কবি, হাইপারবোল একটু এক্সারেট করেছেন বিষয়টা, হ্যাঁ। আরেকটা জিনিস দেখো এখানে এই যে ফিটফুল গাস্ট, ফিটফুল গাস্ট, এই যে ফিটফুল শব্দটা, এই শব্দটা অ্যাকচুয়ালি কোন একটা হিউম্যান বিং এর সঙ্গেই জড়িত, কিন্তু এখানে কবি একটা গাস্টের সঙ্গে এর রিলেশনটা ক্রিয়েট করছেন। অর্থাৎ হিউম্যান বিং মানে ধরো তুমি, তোমার কোনো একটা কাজ ইরেগুলারলি হচ্ছে, কিরকম, ধরো রাতের বেলা তুমি ঘুমাচ্ছ, ঘুমটা তোমার ঠিকঠাক হচ্ছে না, মাঝে মাঝেই জেগে উঠছো, মাঝে মাঝেই জেগে উঠছো, তাহলে তোমার সেই যে নাইট স্লিপটা কিরকম হলো, ফিটফুল নাইট স্লিপ তোমার, হ্যাঁ। ফিটফুল শব্দটা কিন্তু এরকম, এই ফিটফুলটা গাস্টের সঙ্গে ইউজ করে কবি এখানে কিন্তু পার্সনিফিকেশন করছে আমাদের গাস্ট শব্দটাকে। ওকে, সবাই বুঝতে পেরেছো আশা করি এই স্টানজাটা, সরি এই লাইনগুলো। আমরা পরবর্তী লাইনে আবার চলে যাব। দেখি এখানে কি আছে, হ্যাঁ দেখো এখানে আবার শুরু হচ্ছে কি দিয়ে, আমরা প্রথমেই দেখলাম আই লাভ দিয়ে শুরু, আবার কবি লাভ দিয়ে শুরু করছে, অর্থাৎ এখানেও আমরা মোটামুটি একটা আগের থেকে একটা প্রেডিকশন পেলাম। কি পেলাম? দেয়ার আর সাম অবজেক্টস অফ নেচার, কিছু অবজেক্ট অফ নেচার আছে যেগুলোকে কবি হুইচ দ্য পোয়েট লাভস ডিপলি, সেই সুন্দর করে দেখে আমরা কিছু একটা কবি হয়তো তুলে ধরতে চাইছে আমাদের স্পিকার কবি। কি বলছে? আই লাভ টু সি দ্য শেকিং টুইগ, এখানে বলছে যে কবির ভালো লাগে কি দেখতে, শেকিং টুইগ, কি করে, ডান্স টিল দ্য শার্ট অফ ইট, টিল দ্য শার্ট অফ ইট। প্রথম দুটো লাইনে আমরা কি পাচ্ছি তাহলে, কবি ভালোবাসছে, কবির খুব ভালো লাগে, কোন জিনিসটা ভালো লাগে, এই যে শেকিং হচ্ছে। আমরা আমাদের আগের আলোচনায় পেয়েছি যে ফিটফুল গাস্ট, ফিটফুল গাস্ট কেসমেন্টকে সারাদিন শেক করে চলেছে। ইন দ্য সেম ওয়ে এখানেও সেই ফিটফুল গাস্ট আমাদের টুইগকে সারাদিন নাড়িয়ে চলেছে, যেন মনে হচ্ছে ডান্স করছে। আচ্ছা এই টুইগ মানে হচ্ছে কি, টুইগ দ্য ভেরি ওয়ার্ড টুইগ ইম্পর্টেন্ট, এবং এটা বেশ অসাধারণ একটা শব্দ, অসাধারণ একটা শব্দ। কি বলছে টুইগ মানে? টুইগ মানে হচ্ছে অবশ্যই কোন একটা গাছের ডাল। আমরা একটু আগেই দেখলাম যে গাছের
একটা এলম ট্রির বর্ণনা ছিল, যে এলম ট্রিতে কি বলা হয়েছে, বলা হয়েছে সমস্ত ফেডেড লিভস গুলো ফলিং ডাউন করছে, তাই না? তার মানে কি, গাছটা এখন কি হয়েছে, ন্যাকেড হয়ে গেছে, কোনো পাতা নেই। তার টুইগ মানে হচ্ছে এমন একটা ডাল যে ডালে কোনো লিভস নেই, সেগুলোই টুইগ 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 বলবো আমরা, ঠিক আছে? বেশ, কত সময় পর্যন্ত? 60 অধ্যায় ঘিরে একেবারে সন্ধ্যা না আসা পর্যন্ত সারাদিন ধরে পিটফুল গাছটাকে নাচিয়ে চলেছে। আর কি বলছে পরে, কি বলছে, দ্য স্প্যারো অন দ্য কটেজ রিক whose jar would make believe that the spring was just fleeting by. এখানে দেখো কবি আবার একটা সিজনের কথা বলছে, স্প্রিং এর কথা বলছে। কবি লিখছেন কিন্তু অটাম নিয়ে, সেখানে আবার স্প্রিং এর কথা কেন বলছে আমরা একটু দেখে নিই। স্প্রিং এর কথা এই কারণেই বলছে যে স্প্রিং তো আমরা জানি দ্য কুইন অফ সিজন, তাই তো? সেই কুইন অফ সিজনের একটা ফিচার, একটা ক্যারেক্টারিস্টিক, একটা একটা অন্যতম একটা বৈশিষ্ট্য আমরা অটাম সিজনে দেখবো, সেটা কি? স্প্যারোরা, চড়ুই পাখিরা কি করে, কটেজের যে দিক, যে ঘুলগুলি, যে কুড়ে ঘরের যে ঘুলগুলি টাইপের যে জায়গাগুলো, হ্যাঁ, রূপের নিচে যেগুলো থাকে সাধারণত, সেখানে কি করছে, চার্পিং করছে। চার্পিং করছে, আমরা জানি স্প্যারোর ডাককে চার্প বলে, কিচির মিচির করে শব্দ করছে, তাই তো? এবং এই যে সেটিংটা, এই যে প্রকৃতির এই যে সেটিংটা আমাদের কি করছে, আমাদেরকে বিলিভ করাচ্ছে যে কোথাও যেন একটা স্প্রিং এর ছোঁয়া এই সিজনের মধ্যে রয়ে গেছে। স্প্রিং যেন আমাদের সাথে কি করছে, প্লিট করছে, একটু ছলনা করছে, আমাদের সাথে প্লিট করছে, ছলনা করছে যে আমি আছি কিন্তু, অথচ নেই আমাদের সাথে। আছে কি, এটা তো হঠাৎ, কেন থাকবে স্প্রিং? আর কি আছে, ইন সামার, আবার একটা সিজনের কথা বলছে, সামারের কথা বলছে। সামারের কথা কেন বলছে? সামারের যে ফ্লাওয়ার্স, ফুলগুলো, সামারের কোলে যে ফুলগুলো থাকে, সেগুলো নাকি এখানে পড়ে আছে, এখানে আছে এখন পরিচিত। অর্থাৎ অটামে আমরা কি দেখলাম, আমরা সামার সিজনের বৈশিষ্ট্য দেখলাম, আমরা স্প্রিং এর বৈশিষ্ট্য দেখলাম। তাহলে অটাম যেন মনে হচ্ছে ব্লেন্ডিং হয়েছে, অটাম ইজ ব্লেন্ডিং উইথ মেনি সিজন। অনেক সিজনস, মানে অনেকগুলো ঋতু যেন অটামের মাঝখানে এসে হাজির হয়েছে, ঠিক আছে? দেখি এখানে কি বলছে, দেখো আবারও কবি শুরু করেছেন, আবারও কবি বলছেন আই লাভ। আমরা আগেই কবির সম্পর্কে যখন জেনেছি তখন জানি যে কবি কিন্তু একজন পিজন পোয়েট, তাই না? নর্দাম্পটনশায়ার পিজন পোয়েট বলে পরিচিত ছিল। অর্থাৎ যে রুরাল যে বিউটি, সেই রুরাল বিউটি যেন একেবারে গ্রামের ভেতর থেকে, একেবারে গ্রামের অন্তর থেকে, হাট থেকে, ভিলেজের যে হাট গুলো, সেই হাট থেকে কবি তুলে এনেছে। কবি এখানে আবারও সেই তার ভালোবাসা, তার কিছু প্রকৃতি, কিছু অ্যাসপেক্ট, প্রকৃতির কিছু অবজেক্ট, যেগুলো তিনি একেবারে পিওর গ্রামের কান্ট্রি সাইডে যেখানে দেখেছেন, সেগুলো আবার তুলে ধরেছেন। কি বলছে, আই লাভ টু সি দ্য কটেজ স্মোক কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ। হোয়াট অ্যান ইমেজ, হোয়াট অ্যান ইমেজ হি হ্যাজ ক্রিয়েটেড হিয়ার। জাস্ট ছবির মতো মানে ভাবো একবার, ছবির মতো ভাবো যে কোন একটা কটেজ থেকে, একটা কুড়ে ঘর থেকে হয়তো রান্না হচ্ছে, অন্য কোনো কিছু হচ্ছে, স্মোক, সেখান থেকে স্মোক বেরোচ্ছে, স্মোকটা এরকম, ধোঁয়াগুলো এরকম ঘুরতে ঘুরতে, কার্লিং করতে করতে ওপর দিয়ে, যে আমরা আগেই দেখেছি ওখানে সেই কুড়ে ঘরকে হয়তো ওভারশ্যাডো করে আছে কোন একটা ট্রি, যে ট্রি হচ্ছে নেকেড ট্রি। নেকেড ট্রি মিনস কোনো পাতা নেই, পাতাবিহীন একটা গাছ দাঁড়িয়ে আছে, সেই নেকেড ট্রির মধ্য দিয়ে ধোঁয়া এইভাবে কার্লিং করতে করতে ওপর দিয়ে আপওয়ার্ডস যাচ্ছে। হোয়াট এন ইমেজ, হ্যাঁ, ইয়েস ক্রিয়েটেড। তাহলে এই যে সুন্দর একটা ইমেজ আমরা এখানে দেখছি, একটা ভিজুয়াল একটা ইমেজ ক্রিয়েট করেছে, তাই না? একটা ভিজুয়াল ইমেজ এটাকে। বেশ, তারপরে কি বলছে, দ্য পিজন্স নেসল অ্যারাউন্ড দ্য কোট,
পিজন কোথায় রয়েছে? কোটের আশপাশে। আচ্ছা, কোট, কোট মানে কিন্তু দেখো বানানটা দেখো, COTE। আচ্ছা, এক ধরনের পাখির বাসা আছে না, বাটির মতো দেখতে, কিছু কিছু পাখি দেখবে, পায়রা, তারপরে আমাদের দিকে যে ঘুঘু পাখিগুলো হয়, তারা দেখবে জাস্ট এরকম একটা শেপের একটা বাসা তৈরি করে, দ্যাট ইজ কোট। সেই কোটের আহ, সেই কোটে আমাদের পিজন গুলো নেসেল করে আছে। হ্যাঁ, তোমরা জানো পাখিরা কখন বাসায় যায় বা বাসা তৈরি করে? যখন তাদের ডিম দেওয়ার টাইম হয়, যখন তাদের বাচ্চা প্রসব করার সময় হয়, তাই না? বেশ, তাহলে আমাদের পায়রাগুলো এইভাবে আছে। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, এখানে নভেম্বর মাসের দিনগুলোর কথা বলছে। এই যে নভেম্বর মাসের দিন যেগুলো খুব ডাল, একঘেয়ে একেবারে, আসলে এই দিনগুলো না একটু কোয়াইটনেস আছে, মানে একেবারে শান্ত, কাম, একটা শান্তি বিরাজ করছে দিনগুলোর মধ্যে। এর মধ্যে কোনো একটা উম, হুড়োতাড়া, একটা চঞ্চলতা, এসব কিছু নেই। ঠিক আছে। আরেক আর একটা সুন্দর দেখো ইমেজ ক্রিয়েট করেছে, দ্য কক আপন দ্য ডাংহিল ক্রোয়িং, ক্রোয়িং করছেন। আমাদের গ্রামে দেখবে যে যাদের বাড়িতে অনেক গরু আছে, তারা কি করে? তারা কিন্তু ওই গোবরগুলো কোনো একটা জায়গায় হিপ করে, তাই না? তারা আহ, সমস্ত গোবরগুলোকে এক জায়গায় নিয়ে এসে একটা বিরাট একটা স্তূপ ক্রিয়েট করে। তা বলছে সেই স্তূপের ওপর আমাদের যে কক গুলো আছে, যেগুলোকে রোস্টার বলে, তারা কি করে? তারা কখনো সখনো সেই পোকামাকড় খেতে 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 সেই ডাং হিলের ওপরে উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে কি করে? উচ্চ স্বরে, এই যে গলাটাকে উঁচু করে কা আহ, মানে কাকা না, ওই যেটাকে মোরগের যে ডাক, কক কক করে ডেকে ওঠে। হ্যাঁ? সেই যে ডাক, সেইটাই সেই ছবিটাই এখানে বলছে, দা কক আপন দা টাঙ্গিল করুন। তারা ডেকেই চলেছে, ডাকছে কক গুলো, রোস্টার গুলো। একদম একেবারে এখানে শেষে কি বলছে, দা মিল সেলস অন হিট এ গোয়িং মোশন, এ গোয়িং মানে মোশন। দে মিল গুলোর কথা বলছে। মিল মানে কি? এখানে উইন্ড মিল। মিল মানে কিন্তু উইন্ড মিল, উইন্ড মিলস, বাতাসের যে বাতাস চালিত যে সেই কল এইভাবে এই যে ঘুরছে, সে সেলস করছে, সেল করেই চলেছে, গোয়িং কন্টিনিউ। কোথায় করছে? কোন গ্রাউন্ডে করছে? অনেক হিট। এই হিট, দ্য ভেরি ওয়ার্ড হিট, হিট মানে কি? হিট মানে হচ্ছে এমন একটা ভূমি, জমি, যেখানে চাষবাস হয় না, আবার ছোটখাটো একটা দুটো বুশ টাইপের কিছু একটা হয়েছে, মানে একটু ইনফার্টাইল ল্যান্ড আর কি, অনুর্বর কোনো একটা জায়গা, যেখানে সচরাচর কোনো চাষবাস হয় না, কিন্তু আবার তেমন কোনো অনেক ঝোপঝাড়ও নেই, একটা দুটো গাছ হয়তো ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে আছে। হুম? সেরকম একটা জায়গায় আমাদের মিল করা আছে, সেই মিলটা কিন্তু কন্টিনিউ ঘুরে চলেছে। তাহলে এই লাইনগুলোর মধ্যে দিয়ে কবির কি দেখলাম? কবির আবার দেখলাম দ্য পোয়েটস লাভ, কবির ভালোবাসা ফর রুরাল পিকচার্স, তাই না? কিছু গ্রাম্য যে ছবি, সেই ছবিগুলোর প্রতি, কিছু গ্রাম্য যে ন্যাচারাল বিউটি, সেই বিউটির প্রতি তার যে ভালোবাসা, সেটা আমরা এখানে খুব সুন্দর করে তুলে ধরতে দেখলাম। কবিতার একেবারে অন্তিম পর্যায়ে আমরা পৌঁছে গেছি, একেবারে শেষ কয়েকটা লাইন বাকি আছে, দেখি কি লেখা আছে এখানে। দেখো কবি আর আই লাভ এই কথাটা কিন্তু আর বলে শুরু করেন, এটা এটা বলেনি, কিন্তু আমরা যদি গভীরভাবে দেখি তাহলে কিন্তু এটা দিয়েই শুরু আছে। কবি আবারও কিছু তার ভিলেজ সেন্স কিছু আবার তুলে এনেছেন, তার ভালো লাগা। কি বলছে প্রথমে? দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট ফলস অন দ্য স্টাবল নেক। প্রথম দুটো লাইনে দেখো কি দারুণ সুন্দর লেখা। জাস্ট ইমাজিন করো যে একটা কাক, একটা দাঁড় কাক, একটা বড় কালো রঙের একটা পাখি উঠছে, আকাশ দিয়ে উঠছে,
এবং তার বুক থেকে হঠাৎ করে একটা পালক, একটা ফেদার খসে গেছে। সেটা আবার নিচের দিকে পড়ছে, ঘুরছে, একটু উইল্ডিং ডাউন করছে, হ্যাঁ, ঘুরতে 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 নিচেই কোথায় পড়লো? একটা হারভেস্টেড ল্যান্ড, অর্থাৎ এমন একটা শস্য ক্ষেতে এসে পড়লো যেখানে শস্যগুলো কেটে নেওয়া হয়েছে। শস্য কেটে নেওয়ার পরে কি রয়েছে? শস্যের যে একদম লোয়ার স্টিম, মানে স্টিম আর কারণটা লোয়ার স্টিম, একেবারে নিচের যে একটুখানি জায়গা, একটু অল্প একটু জায়গা, যার উপর দিয়ে চাষিরা হারভেস্ট করে শস্য। যেমন ধান কাটা হয়। কিভাবে কাটা হয়? ধানটাকে আমরা গাছটাকে ধরি, কাঁচি দিয়ে কাটি, নিচে একটু কিছুটা অংশ থেকে যায়। পাট কাটি আমরা, ওপর থেকে কেটে নিই, নিচের যে কিছু একটা অংশ থেকে যায়। এইরকম একটা জমির ওপরে গিয়ে সেই ফেদারটা পড়ছে। সেই জমিকে কি বলা হচ্ছে? স্টাবল। আর লি মানে কি? লি মানে হচ্ছে সেই রকম একটা জমিতে, সেরকম একটা জমিতে আবার মাঝে মাঝে ঘাস হয়েছে, ঘাসের জন্ম হয়েছে। হ্যাঁ, কথা দেখো, একটু তৃণভূমি টাইপের, আবার এদিকে হারভেস্টেড ল্যান্ড। সেই ফেদারটা সেখানে গিয়ে পড়ছে। জাস্ট মানে ট্রিমেন্ডার্স একটা ট্রিমেন্ডার্স একটা ইমেজ এখানে তৈরি করা হয়েছে। তারপর কি? তারপর লাইন কি বলছে? দ্য অ্যাকর্নস না দ্য ওল্ড ক্রোজ নেস্ট ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি। আচ্ছা, একটা গাছ, সে গাছে বলছে আমাদের কাক, ক্রোজ নেস্ট আছে, কাকের বাসা রয়েছে। সে কিন্তু ক্রোজ নেস্ট, সেও কিন্তু কোটের মতো দেখতে, হ্যাঁ। তো সেই কাকের বাসা রয়েছে, হ্যাঁ। আহ, তো সেখান থেকে কি বলছে? সেখান তার আশপাশ থেকে, আচ্ছা, সেই গাছটার কথা এখানে দেখো বলা আছে, অ্যাকর্নস ফল। অ্যাকর্নস ফল আসলে ওক গাছে হয়, তাই তো? আমরা সবাই জানি ওক গাছ থেকে সেই যে অ্যাকর্নস ফল, অনেক ফল হয়ে পড়ে আছে। সেই বাসার চারিপাশ দিয়ে অনেক ফল ফল হয়ে আছে, সেখান থেকে ফল করছে, চটপট চটপট করে আওয়াজ হচ্ছে। দেখো এখানে একটা কবি একটা সাউন্ড ক্রিয়েট করেছে। হুম, এটা অডিটরি, এটাকে বলে অডিটরি ইমেজ। অডিটরি ইমেজ ক্রিয়েট করেছে। আমরা এটাকে দেখবো এই টাইপের যে এখানে হচ্ছে ভিজুয়াল ইমেজ ক্রিয়েট করছে, যেন যেরকম আমরা ওই যে ধোঁয়াগুলো যখন ওপর দিকে উঠছে বা কার্লিং আপওয়ার্ডস যখন উঠছে, তোমার সামনে মনে হচ্ছে একটা ইমেজ ক্রিয়েট হয়েছে, তাই না? সেটাকে বলে ভিজুয়াল, যেটাকে তুমি চোখ দিয়ে যেন দেখতে পাচ্ছ। ইন দ্য সেম ওয়ে এখানে প্যাটার্নিং করছে। আমরা প্রিভিয়াস লাইনগুলোর মধ্যে দেখবো এক জায়গায় যে উম, আমাদের সাউন্ড ক্রিয়েট হচ্ছে, সেখানে চার্পিং সাউন্ড ক্রিয়েট করছে কারা? স্প্যারোজটা। এটাও হচ্ছে কিন্তু একটা আহ, একটা অডিটরি, তোমার কানে যেন একটা সাউন্ড আসছে, অডিটরি একটা ইমেজ ক্রিয়েট করেছে কবি। এখানেও কিন্তু প্যাটার্ন, এই গাছের সে ফলগুলো চটপট 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 করে পড়ছে, একটা আওয়াজ তোমার কানে আসছে, প্যাটার্নিং সাউন্ড ক্রিয়েট করেছে। আরো সাউন্ড আছে, দেখো এখানে দ্য গ্রান্টিং পিক্স, এই যে ঘট ঘট করে আওয়াজ করা। শুকররা দেখবে পিক্স যখন চলে, পিক্স যখন এক জায়গায় থাকে, দেখবে ওরা ওরা একটা মুখ দিয়ে আওয়াজ ক্রিয়েট করে, কেমন একটা ঘুত ঘুত করে আওয়াজ করে, দ্যাট ইজ গ্রান্টিং। ইট ইজ অ্যান অডিটরি ইমেজ। তাহলে সেই ঘুত করা সেই শুকররা, দ্যাট ওয়েট ফর অল, এই অলের জন্য ওয়েট করছে। অল মানে কি? অল মানে হচ্ছে এই অ্যাকর্নস, কখন গাছ থেকে অ্যাকর্নস ফল পড়বে, তাদের প্রিয় খাবার, হ্যাঁ। তাই এখানে বলছে, তাহলে প্রথমে কি হলো? দ্য অ্যাকর্নস নেন দ্য ওল্ড ক্রোজ নেস্ট ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি, গাছ থেকে যখন চটপট করে পড়ছে, দ্য গ্রান্টিং পিক্স, সেই শুকরগুলো যারা কিনা ওয়েট করছিল সেই অ্যাকর্নস ফলগুলোর জন্য, স্ক্রাম্বেল করছে, হামাগুড়ি দিয়ে এগিয়ে চলেছে, একদম দ্রুত হামাগুড়ি দিচ্ছে, আবার এদিকে হারি করছে। কেন? তারা কম্পিট করছে, দে কম্পিট উইথ ওয়ান অ্যানাদার। তারা অনেক অনেক সংখ্যা আছে, এক দুজন নেই, অনেক আছে। তারা কম্পিট করছে উইথ ওয়ান অ্যানাদার, হু ক্যান হু ক্যান রান ফাস্ট টু ক্যাচ দ্য অ্যাকর্নস। হ্যাঁ, সেই অ্যাকর্ন ফল ধরার জন্য কে প্রথমে যেতে পারে। এই নিয়ে যেন তারা একটা নিজেদের মধ্যে কম্পিট করছে, একটা কম্পিটিশন হচ্ছে, একটা প্রতিযোগিতা চলছে। হুম, ঠিক আছে, তাহলে আশা করছি সবাই বুঝতে পেরেছে। এই মোটামুটি এই ছিল আমাদের কবিতার বিষয়বস্তু। হুম, আমরা আমাদের আর অন্য একটা ক্লাসে কবিতার কোশ্চেন অ্যান্সার গুলো নিয়ে আমরা একদিন আলোচনা করে নেব। আজকে সবাই ভালো থেকো। এ পর্যন্ত আশা করছি সবাই বুঝেছো কবিতাটা।
যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু কমেন্ট করবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য ভিডিও।